আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ থেকে আয়োজিত আজকের ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েবিনারে আলোচ্য বিষয় হচ্ছে রিসার্চ ইন হায়ার এডুকেশন বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ উচ্চ শিক্ষা ক্ষেত্রে গবেষণার ভূমিকা বাংলাদেশের প্রেক্ষিত। এই বিষয়ে আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি, নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার, যিনি আজকের এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে আছেন। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি স্যার ভালো আছেন আপনি। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। আর যিনি কিনোট স্পিকার হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত তিনি শিক্ষাক্ষেত্রে তার বিশেষ কৃতিত্বের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ইংল্যান্ড থেকে তার এসিসিএ এবং পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে আবার ফিরে এসেছেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে। আমরা ডক্টর মোহাম্মদ কামাল হোসেন স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমরা সরাসরি আপনাকে আসলে আমাদের এই আলোচনাটা আমরা কথোপকথনের মধ্য দিয়েই যাব। তো সর্বপ্রথম আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অনার্স বা মাস্টার্স প্রোগ্রাম বা উচ্চতর গবেষণা হয়ে থাকে তার গুরুত্ব অনেক বেশি, এবং এর মধ্য দিয়েই কিন্তু কলেজ পর্যায়ের যে শিক্ষা আছে সেখান থেকে আমরা এই যে পার্থক্য খুঁজে পাই, এবং সেক্ষেত্রে উচ্চতর গবেষণা বা পিএইচডি করার ক্ষেত্রে বা রিসার্চ আর্টিকেল গুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় আর কি। তো এই বিষয়ে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে রিসার্চের যে ভূমিকা, এই বিষয়ে যদি আপনি সর্বপ্রথম একটু আলোকপাত করতেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর আনোয়ার হোসেন স্যার, ভাইস চ্যান্সেলর, অনারেবল ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। থ্যাংক ইউ মডারেটর, এবং যারা আজকের অনুষ্ঠানে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিষয়টি খুবই যুগোপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে রোল অফ রিসার্চ ইন হায়ার এডুকেশন, স্পেশালি বাংলাদেশ পার্সপেক্টিভ। আমরা প্রথমেই যদি হায়ার এডুকেশনের ক্ষেত্রে রিসার্চের ভূমিকা দেখতে চাই, প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা জানতে হবে, সেটা হচ্ছে হায়ার এডুকেশন বলতে আমরা আসলে কি বুঝি, কোন কোন ইনস্টিটিউশন গুলোকে হায়ার এডুকেশন বলা যায় সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে দেখবো যে আসলে বাংলাদেশ প্রেক্ষিতে রিসার্চের তাদের ভূমিকাটা কি। প্রথমে আসি হায়ার এডুকেশন বলতে আমরা যেটাকে টারশিয়ারি লেভেল এডুকেশন বলে থাকি, সেটার মধ্যে আছে ইউনিভার্সিটি গুলা, কলেজ গুলো আছে, এছাড়াও আরো বেশ কিছু আছে, গ্রাজুয়েট স্কুল নামে কিছু স্কুল আছে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই, কমিউনিটি কলেজ কিছু আছে, সেটা আমাদের দেশে নেই এই মুহূর্তে, বাট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে এগুলো দেখা যায়। এর বাইরেও আরো আছে, যেমন হচ্ছে ইনস্টিটিউশন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন আছে, প্লাস যেটা আমরা অনেকেই জানি না যে এর মধ্যে ট্রেড স্কুল কিছু আছে যেগুলোকে ভোকেশনাল ইনস্টিটিউশন বলা হয়, সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায়। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। এখন প্রশ্ন হচ্ছে এই হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের রিসার্চের ভূমিকাটা কি, তারা কি ধরনের রিসার্চ করে থাকে বা তাদের রিসার্চের প্রয়োজনীয়তাটা কি। প্রথমে আসি যে রিসার্চ কারা করবে এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে। বেসিক্যালি সবাই কিন্তু যারা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন আছে প্রত্যেকেই রিসার্চের কাজে ইনভলভ হবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে ইউনিভার্সিটি গুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রিসার্চের ক্ষেত্রে, সেটা আমরা সবাই জানি। পাশাপাশি যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রিসার্চের ক্ষেত্রে, যদিও সেটা আমাদের দেশে একেবারেই অ্যাবসেন্ট। আমরা যেটা দেখতে পাই যে কলেজগুলোতে রিসার্চের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই, আমি যেটা দেখেছি ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায়, সেটা হচ্ছে যে কিছু কিছু কলেজের র্যাঙ্কিং কিছু কিছু ইউনিভার্সিটির চেয়ে অনেক অনেক উপরে। আমি যদি বলি যে LSE, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, যেটাকে সংক্ষেপে LSE নামে পরিচিত, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং সবসময় 4 থেকে 6 বা 7-এর মধ্যে থাকে ওয়ার্ল্ডের মধ্যে,
এবং অনেক ইকোনমিক্স নোবেল লরিয়েট যারা আছেন অনেকে ওখান থেকে পিএইচডি করেছেন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন সেখান থেকে। এবং আমি দেখতে পেয়েছি যে অনেক আমেরিকান স্টুডেন্টরা তাদের আমেরিকার ভালো ভালো ইউনিভার্সিটিতে না পড়ে তারা এলএসি তে লন্ডনে এসে পড়াশোনা করে, কারণ এটা বিখ্যাত, এটা একটা কলেজ। এবং এই কলেজটা হচ্ছে আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, যেটা ইকোনমিক্স এর জন্য সারা ওয়ার্ল্ডে বিখ্যাত। এবং বিখ্যাত বলতে তারা নিশ্চয়ই তারা সেখানে নলেজ প্রোভাইড করে, নলেজ ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটাই করে থাকে। এছাড়া আরো কিছু কলেজ দেখতে পাই, ইম্পেরিয়াল কলেজকে আমি দেখেছি, সেটা হচ্ছে বেসিক্যালি মেডিসিনের জন্য বিখ্যাত সারা ওয়ার্ল্ডে, র্যাঙ্কিং খুব হাই। আপনার আছে হচ্ছে কিংস কলেজ আছে একটা, যেটা লিটারেচারের জন্য বেশ বিখ্যাত। আছে কুইন মেরি কলেজ, সেটা হচ্ছে অ্যারোনটিক্যাল সায়েন্সের জন্য এটা বেশ বিখ্যাত। এই জাতীয় আরো অনেকগুলো কলেজ, আরেকটা কলেজ না বললেই না, সেটা হচ্ছে ইউসিএল, যেটাকে বলা হয় ইউনিভার্সিটি লন্ডন কলেজ। তো এটা গত কয়েক বছর যাবত র্যাঙ্কিং এ ফোর্থ ছিল, থার্ড ফোর্থ এর মধ্যে আমি দেখেছি আর কি ইউএস র্যাঙ্কিং এ। তো এই কলেজগুলো বেসিক্যালি র্যাঙ্কিং আসার পিছনে তাদের অন্যতম ভূমিকা হচ্ছে রিসার্চ। তো ইউনিভার্সিটির পাশাপাশি কলেজগুলো রিসার্চ করবে, এটাই স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরো কিছু ইনস্টিটিউশন আছে স্পেসিফিক্যালি তারা গোল ওরিয়েন্টেড রিসার্চ করে থাকে, টার্গেট ওরিয়েন্টেড রিসার্চ করে থাকে। যেমন কিছু রিসার্চ ইনস্টিটিউশন দেখতে পাই আমরা আমাদের দেশে দেখতে পাই, সেগুলো যেমন হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউশন, পাট গবেষণা ইনস্টিটিউশন, এই জাতীয় অনেকগুলো ইনস্টিটিউশন দেখে থাকে। তারাও কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে তারা গবেষণা করে থাকে। আবার আমরা যদি আসি কর্পোরেট লেভেলও কিন্তু কিছু রিসার্চ হয়ে থাকে, সেই রিসার্চ গুলো আবার কিন্তু টার্গেট ওরিয়েন্টেড। যেমন হচ্ছে প্রত্যেকটা বড় বড় কর্পোরেশন গুলোতে বা মিডিয়াম সাইজ কর্পোরেশন আমরা দেখতে পাই তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা সেল আছে, একটা ডিপার্টমেন্টে আছে। তো সেক্ষেত্রে তারা যেটা করে থাকে, তারা তাদের প্রোডাক্টের মান উন্নয়ন, তারপরে মার্কেট রিসার্চের ক্ষেত্রে যে প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ড কি, কাস্টমারের প্রেফারেন্স কি, টেস্ট কি, কিভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো যাবে খুব সহজতর ওয়ে, এই বিষয়ে তারা গবেষণা করে থাকে। এছাড়াও আছে আরো কিছু স্পেশালাইজ অর্গানাইজেশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যেমন হচ্ছে মিলিটারি ইনস্টিটিউশন আছে যারা টার্গেট বেসড গবেষণা করে থাকে, তারা এই সমস্ত গবেষণাগুলা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এদের ভূমিকাটা কি রিসার্চের ক্ষেত্রে? প্রথমে আসে যে টার্সিয়ারি যে সমস্ত ইনস্টিটিউশন আছে তাদের কাজ মূলত দুটো। প্রথমত হচ্ছে প্রোভাইডিং নলেজ, তারপরে হচ্ছে যে ক্রিয়েটিং এন্ড ডেভেলপমেন্ট এর নলেজ। তো বিশ্ববিদ্যালয় বলি, কলেজ বলি, ইনস্টিটিউশন বলি, প্রথমে তারা একটা টার্গেট গ্রুপ বা আমরা যারা স্টুডেন্ট বলে থাকি তাদেরকে নলেজ প্রোভাইড করে থাকে। এটার মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স তারা অফার করে থাকে, তারা বিভিন্ন ধরনের ডিগ্রি দিয়ে থাকে, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, তার ডিপ্লোমা ডিগ্রি দিয়ে থাকে, তারপরে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দিয়ে থাকে বা গ্রাজুয়েট ডিগ্রি দিয়ে থাকে, এরপরে বিভিন্ন ধরনের রিসার্চ ডিগ্রিও দিয়ে থাকে, এমফিল পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিও দিয়ে থাকে আর কি। এগুলো হচ্ছে বেসিক্যালি তারা তাদের নিয়মিত একটা কাজ। অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা they are involved in creating and developing the knowledge basically. তো নলেজ ক্রিয়েট করা এবং ফার্দার নলেজকে ডেভেলপ করার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো। এখন এই আমরা যা কিছু টেক্সট বই পেয়ে থাকি বা বিভিন্ন সোর্সে আমরা যে নলেজ গুলো পেয়ে থাকি, এগুলা কেউ না কেউ ক্রিয়েট করেছে এবং কেউ না কেউ সেগুলোকে ফার্দার ডেভেলপ করেছে। তো এই ক্রিয়েশন এবং ডেভেলপমেন্টের নলেজ গুলো এই ইউনিভার্সিটি গুলো বেসিক্যালি করে থাকে। সুতরাং ইউনিভার্সিটি বা কলেজ বা এই সমস্ত টার্সিয়ারি লেভেল ইনস্টিটিউশন গুলো যদি এই নলেজ ক্রিয়েট বা নলেজ ডেভেলপমেন্ট না করে থাকে, তাহলে আজকে যে গ্লোবালি যে নলেজের যে একটা বিশাল বড় একটা নলেজ আমরা দেখতে পাচ্ছি, নলেজ লাইব্রেরি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসতো না। সুতরাং আমরা যত সামনের দিকে এগোবো সেটা কিন্তু নলেজ বেসড আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বের দিকে। নলেজ যত বেশি ডেভেলপ হবে সেই দেশ তত বেশি ডেভেলপ হয়ে থাকে। আমি যেটা বলতে পারি যেটা যে পৃথিবীতে এখন এমন কোনো কান্ট্রি নেই যে কান্ট্রিটা নলেজের ক্ষেত্রে খুবই উইক কিন্তু ইকোনমিক্যালি তারা খুব বেশি স্ট্রং। তারা ইকোনমিক্যালি স্ট্রং থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তারা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে তারা যেতে পারে না। যেমন আমরা মিডল ইস্টের কান্ট্রিগুলো দেখি যে তারা অনেক উন্নত অনেক ক্ষেত্রে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের চেয়ে উন্নত, তাদের ভোগ বিলাস আমাদের চেয়ে অনেক বেশি, তাদের ইকোনমি আমাদের চেয়ে স্ট্রং, কিন্তু সেগুলো কিন্তু সাস্টেইনেবল
ডেভেলপমেন্ট বলা যায় না, কারণ তাদের সবকিছু কিন্তু হায়ার করা হচ্ছে বিভিন্ন উন্নত বিশ্বগুলো দেখে, যেমন আমেরিকা থেকে, ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে তারা বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন জিনিস তারা হায়ার করে এখানে নিয়ে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নলেজ উইদাউট ডেভেলপমেন্ট বা ক্রিয়েশন অফ নলেজ এন্ড ডেভেলপমেন্ট অফ নলেজ উইদাউট, এটা কিন্তু সম্ভব না ডেভেলপমেন্ট করা। এটা সাস্টেইনেবল হয় না, হায়ারিং করে আসলে কখনো হয় না। সেই ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরই ভূমিকা এগুলা বিভিন্ন ধরনের নলেজ ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এই হচ্ছে বেসিক্যালি ইয়ে। তো এখন যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি, আমরা দেখতে পাচ্ছি যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিচারদের ভূমিকাটা কি, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে রিসার্চের ক্ষেত্রে, স্টুডেন্টদের ভূমিকা আছে রিসার্চের ক্ষেত্রে। বেসিক্যালি এই তিনটা গ্রুপ, তিনটা স্টেক হোল্ডার কিন্তু মানে ক্লোজলি ইনভলভ। ফার্স্ট হচ্ছে আমি যে বলি ফ্যাকাল্টিদের ব্যাপার, ফ্যাকাল্টিরা কেন রিসার্চ করবে, স্টুডেন্টরা কেন রিসার্চ করবে, ইউনিভার্সিটি সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করে থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে টিচাররা, ফ্যাকাল্টি যারা আছে, সম্মানিত ফ্যাকাল্টিরা আছেন, তারা প্রথমত নলেজ প্রোভাইড করে থাকেন স্টুডেন্টদেরকে বা টার্গেট গ্রুপকে। তো সেক্ষেত্রে নলেজ দিতে হলে তো আগে তাকেই নলেজের ক্ষেত্রে আপ টু ডেট থাকতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো বা এই হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে সবসময় কিন্তু আপ টু ডেট নলেজের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে ব্যাকডেটেড কোনো নলেজ ক্ষেত্রে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, বা ব্যাকডেটেড যেগুলো ব্যাকডেটে চলে গেছে। কারণ এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যাবো যে সামনের দিকে আমাদের এগোতে হবে, সেজন্য আপ টু ডেট নলেজটা আমাদের ফ্যাকাল্টিদের থাকতে হবে। এই আপ টু ডেট নলেজ যদি আমাদেরকে অ্যাকোয়ার করতে হয়, ডেফিনেটলি আমাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে আমাদেরকে আপ টু ডেট নলেজ বের করে নিয়ে আসতে হবে, এবং যে সমস্ত বিষয়ে রিসার্চ হয়ে গেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের নলেজ থাকতে হবে, তবে আমরা আপ টু ডেট নলেজ অধিকারী হব। তারপরে আসি আমরা যে আমরা যদি বেটার টিচার হতে চাই, বেটার ফ্যাকাল্টি হতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু নলেজ, রিসার্চ নলেজ থাকতে হবে। টারশিয়ারি লেভেলে এটা বলা যায় না যে একজন ফ্যাকাল্টি ইজ এ গুড ফ্যাকাল্টি উইদাউট নলেজ অফ রিসার্চ, এটা কিন্তু আসলে বলা যায় না। আমি টেক্সট বুক সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, কিন্তু রিসার্চ আমার ভালো ধারণা নেই। এর অর্থই হচ্ছে আপ টু ডেট নলেজের সাথে আমার পরিচয় নেই, অর্থাৎ অন্য যে সমস্ত বিষয়গুলা নিয়ে গবেষণা করেছে সেগুলো পরবর্তীতে টেক্সট বুক আকারে আসছে সেগুলো সম্পর্কে আমি জানি, কিন্তু নলেজের যে আরো নতুন নতুন ডাইমেনশন আছে সেক্ষেত্রে আমার কোনো নলেজ নেই। দ্যাট মিনস আই এম নট আপ টু ডেট, নলেজের ব্যাপারে আমার কোনো আপ টু ডেট নলেজ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে একজন ইউনিভার্সিটি টিচারের কাজ কিন্তু বলেছি আগে যে সেটা হচ্ছে প্রোভাইডিং নলেজ এন্ড ক্রিয়েটিং ডেভেলপমেন্ট নলেজ। এটা কিন্তু প্রফেশনাল এথিক্স এর সাথে জড়িত। অর্থাৎ আমি যদি বলি যে আই এম এ টিচার অফ ইউনিভার্সিটি অর কলেজ, and in which cases I am just providing the knowledge but I am ignoring the creation and development of knowledge, that means এটা যদি কেউ বলে থাকে তাহলে আমি বলবো ইথিক্যালি হি ইজ রং। কারণ তার দায়িত্ব হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রোভাইডিং দ্য নলেজ, আর একটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড ডেভেলপিং দ্য নলেজ। তাহলে সে একটা দায়িত্ব পারফর্ম করছে ঠিক মতো, আর একটা করছে না। তার মানে এথিক্যালি যদি আমি বলি, মানে হি ইজ নট মানে ইন দ্য রাইট পজিশন, সে তার ঠিক মতো দায়িত্ব ঠিক মতো পারফর্ম করছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফ্যাকাল্টিদের কোনোভাবেই রিসার্চকে কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ কোনোভাবেই নেই। এটা হচ্ছে আমি যদি বলি অনেকগুলা কারণ, মানে অনেকগুলা কারণের মধ্যে এগুলো হচ্ছে ফ্যাকাল্টিরা রিসার্চ করার প্রয়োজন। আমি এরপরে আসি যে স্টুডেন্টরা কেন রিসার্চ করবে। এই ক্ষেত্রে দেখুন, একটা ইউনিভার্সিটির রিসার্চের দায়িত্ব শুধুমাত্র ফ্যাকাল্টিদের না, ইউনিভার্সিটির দায়িত্ব, এই রিসার্চের দায়িত্ব হচ্ছে ফ্যাকাল্টিরা প্রথমে নলেজ দিবে, তারপরে স্টুডেন্টদেরকে রিসার্চ উপযোগী করে গড়ে তুলবে, পরবর্তীতে সেই স্টুডেন্টরাই রিসার্চের কাজে ইনভলভ হবে। সাধারণত এটা হয়ে থাকে, আমরা বেসিক্যালি যেটা বিদেশে দেখেছি, মাস্টার্স লেভেলের স্টুডেন্টরা তারা রিসার্চের কাজে ইনভলভ হয়ে থাকে। অনার্স লেভেলে বা ব্যাচেলার লেভেলে তারা রিসার্চ সম্পর্কে নলেজ গ্যাদার করে টুকটাক, খুব বেশি না। এটা হচ্ছে মাস্টার্স লেভেলে গিয়ে আমরা দেখতে পাই রিগুলাসলি তাদেরকে রিসার্চের ব্যাপারে শেখানো হয়। এবং আমি নিজেও দেখেছি যে মাস্টার্স লেভেলে যে আমি যখন রিসার্চ করেছি, যে আমি বাংলাদেশেও মাস্টার্স করেছি, আবার ওখানে গিয়েও মাস্টার্স করেছি, করার পরে আমার কাছে মনে হচ্ছে যে মাস্টার্স আসলে এমনই হওয়া উচিত
কারণ আমি মাস্টার্স করার পরে আমি শিখেছি কিভাবে একটা আর্টিকেল লিখতে হয় এবং কিভাবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়, সেগুলো সম্পর্কে আমাদেরকে নলেজ দেওয়া হয়। যার কারণে পরবর্তীতে যখন আমি পিএইচডি অ্যাডমিশন নিতে গিয়েছি, প্রথমে চাচ্ছে যে আপনার রিসার্চ প্রপোজালটা কি, সেটা আমি খুব কুইক তৈরি করে ফেলেছি। এর কারণ হচ্ছে যে মাস্টার্স লেভেলে শেখানো হয়েছে কিভাবে রিসার্চ করতে হয়, এবং সেখান থেকে আমি নলেজ অ্যাকোয়ার করেছি যে কিভাবে রিসার্চ প্রপোজালটা তৈরি করতে হয়। তো স্টুডেন্টরা প্রথমে তারা দে উইল কনজিউম দ্য নলেজ অ্যান্ড দেন দে উইল জেনারেট দ্য নলেজ। এই ক্ষেত্রে তারা ফ্যাকাল্টিদেরকে সহযোগিতা করবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিছু কিছু আমরা দেখি এখন অনেক সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বাংলাদেশে হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে ফ্যাকাল্টিরা প্রত্যেক বছর অনেক ফ্যাকাল্টি আছে আমার এখানে দেখতে পাচ্ছি যে বছরে 4টা-5টা করে আর্টিকেল তারা পাবলিকেশন যাচ্ছে, এবং সেগুলো হচ্ছে খুব স্কোপাস ইন্ডেক্স কিংবা এসসিআই কিংবা হচ্ছে ইএসসিআই এই সমস্ত স্কোপাস ইয়েতে যাচ্ছে, সরি ডাটাবেজে বা র্যাঙ্ক ইয়েতে যাচ্ছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল গুলোতে তারা পাবলিকেশন করছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কি করে সম্ভব যে আপনি বছরে 6টা বা 4টা বা 3টা আর্টিকেল আপনি পাবলিশ করেন। বললাম ইটস ভেরি ইজি। কি করে? যে তারা স্টুডেন্টদেরকে কাজে লাগায়, মাস্টার্স স্টুডেন্টদের কাজে লাগায়। ল্যাবরেটরি বেসড কাজ যদিও তাদের, মাস্টার্স স্টুডেন্টদেরকে তারা কাজে লাগায়, তাদেরকে গাইড করে এবং তাদেরকে শেখানো হয়, এবং তারা সে অনুযায়ী কাজ করে পরবর্তীতে সুপারভাইজার হিসাবে তিনি সেগুলোকে দেখভাল করে এবং সেগুলো লেখালেখির কাজে তাদেরকে হেল্প করে, এবং বছরে তার 2টা 3টা 4টা ইভেন 5টাও আর্টিকেল তার পাবলিশ হয়ে যাচ্ছে বেশ স্কোপাস ইন্ডেক্স জার্নালগুলোতে। তো এটা হচ্ছে স্টুডেন্টরা এখানে শিখছে যে হাউ টু কন্ডাক্ট রিসার্চ ফ্যাকাল্টিদের সাথে থেকে, এবং সে যখন চলে যাচ্ছে এখান থেকে হচ্ছে একটা রিসার্চের নলেজ নিয়ে কিন্তু চলে যাচ্ছে। বাট এই বিষয়গুলা, এই যে সায়েন্স ফ্যাকাল্টির এই বিষয় তারা যেভাবে স্টুডেন্ট রিসার্চ করছে, এই বিষয়গুলো হিউম্যানিটিস বা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে আমরা এই বিষয়টা অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, আমরা খুব বেশি দেখতে পাই না এগুলো আর কি। বাট ইদানিং আমি দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স লেভেলে রিসার্চের ক্ষেত্রে আগের চেয়ে এখন ফোকাস দিচ্ছে। এখন যারা গ্রাজুয়েট বের হয়েছে, আমি কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, আমি দেখতে পেয়েছি যে তাদের রিসার্চ নলেজ একেবারে খারাপ না। অর্থাৎ 10 বছর আগে যারা পড়াশোনা করছে তারা এসে বলে যে আমাদেরকে এগুলো শেখানো হয়নি বা রিসার্চের ক্ষেত্রে সেরকম ফোকাস করা হয়নি, এখন যতটা করা হচ্ছে আর কি। এটা স্টুডেন্টদের গেল। এরপর হচ্ছে কিভাবে স্টুডেন্টদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে বিষয়টা, ক্রিটিক্যালি থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করার জন্য কিন্তু স্টুডেন্টদের রিসার্চ করতে হবে। রিসার্চ ছাড়া ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা আসলে সম্ভব না। আসলে রিসার্চের যখন করা হয় তখন কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা করে থাকে। আমি মাস্টার্স লেভেলে যেটা খুবই দুঃখজনক আমরা দেখতে পাই যে বাংলাদেশে মাস্টার্স লেভেলে যে বাংলাদেশ থেকে মাস্টার্স করার পরে আপনি যদি বিদেশে যান, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যারা একাডেমিক্যালি লিড দিচ্ছে, তারা আমাদের মাস্টার্সকে মাস্টার্স হিসেবে কাউন্ট করে না। আমার 1টা 2টা 4টা 5টা যতই মাস্টার্স থাকুক তারা এটাকে কাউন্ট করে না। না করার পিছনে কারণটা কি, আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি। পরে আমি যখন মাস্টার্সে ভর্তি হলাম দেখতে পেলাম যে আসলে না করার পিছনে যথেষ্ট যুক্তি আছে সেখানের মধ্যে। সেখানে দেখতে পেয়েছি যে তারা যেভাবে মাস্টার্সটাকে সাজানো হয়েছে, নট অনলি সিলেবাস, তাদের যেটা হচ্ছে ডেলিভারি, টিচিং মেথোডোলজি সবকিছু কিন্তু ভিন্ন, অ্যাসেসমেন্ট প্রসিডিউর ভিন্ন, আউটকাম বেসড এখানে পড়াশোনা হচ্ছে। তো সেখানে একজন আমরা সেই পর্যায়ে কিন্তু বাংলাদেশ কিন্তু নেই এখনো। বাংলাদেশে এখনো যে অনার্স লেভেলে যেই স্টাইলে যেই মেথোডোলজি ফলো করা হয় টিচিং এর ক্ষেত্রে, সেই মেথোডোলজি ফলো করা হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে। ইভেন আমি যদি বলি, আমি একটা ইউনিভার্সিটিতে দেখেছি যে একই কোশ্চেন দিয়ে অনার্স এবং মাস্টার্স এর পরীক্ষা হচ্ছে। সাপোজ কোর্স নাম্বার এ, কোর্স নাম্বার বি, সেম কোর্স মাস্টার্সও আছে, সেম কোর্স অনার্সও আছে, থাকতে পারে। কিন্তু মাস্টার্সে যে কোর্সটা থাকবে, কোর্স এ, এটা অ্যাডভান্স লেভেলের কোর্স, আর অনার্সে যদি থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি লেভেলের কোর্স। কিন্তু আমি দেখতে পেয়েছি কোশ্চেন একই, উপরে শুধুমাত্র যে মাস্টার্স লিখে দিয়েছে আর অন্যটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি লিখে দিয়েছে, কোশ্চেন এক। আমি খুব অবাক হয়ে গেলাম। তো এইটা কিন্তু ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা এবার একটু যেতে যাচ্ছি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আপনি তো শুনলেন যে ডক্টর কামাল যে বিষয়টা ফোকাস করলেন যে একটা দেশের উন্নতি নির্ভর করে মূলত সেই দেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে যত বেশি গবেষণা হয়
এবং ফিল্ড লেভেলে যত বেশি গবেষণা হয় এবং সেই গবেষণাগুলো মূলত উচ্চশিক্ষা ক্ষেত্র থেকেই শিখে আসতে হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আরেক আমাদের একজন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে। সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে বাংলাদেশে কলেজ লেভেলে আসলে গবেষণা হয়ই না এবং বিশ্ববিদ্যালয়ে যতটুকু হয় সেটাও অনেকটা ব্যক্তি পর্যায়ে, কিন্তু সেই ক্ষেত্রে স্কোপ গুলো অনেক লিমিটেড, যেটি ডক্টর কামাল হোসেনও বলার চেষ্টা করছিলেন। এই বিষয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ জনাব জসিমউদ্দিন, মাননীয় চেয়ারম্যান ইংরেজি বিভাগ নর্দার্ন বিশ্ববিদ্যালয়। প্রথমেই আমি সাদরে সম্ভাষণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের মাননীয় অতিথি বক্তা ডক্টর কামাল হোসেন, যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্যের মাধ্যমে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার যে ভূমিকা সেটি চমৎকারভাবে একটা উনি উপস্থাপনা করেছেন এবং সেটা প্রাসঙ্গিক গ্লোবাল কনটেক্সটে উনি বলেছেন। আমি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় হলো উচ্চ শিক্ষার জন্য, এটা নলেজ ক্রিয়েট করার জন্য, নলেজ ডিসেমিনেশন করা, এটাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। এখন ওই যে ক্রিটিক্যাল মাইন্ডের কথা উনি বললেন, বা চিন্তার যে একটু ব্যাপকতা এবং গভীরভাবে চিন্তা করা কোনো ইস্যুর উপরে, এই জিনিসটি কিন্তু আমরা দেখেছি এটি শুধু উচ্চ শিক্ষা লেভেলেই হয় না, হায়ার এডুকেশন বা হায়ার ইউনিভার্সিটি লেভেলেই হয় না। আমরা বিদেশে দেখেছি ইভেন স্কুল থেকে কিন্তু তাদেরকে প্রজেক্ট বেসড এবং আউটকাম বেসড এডুকেশনের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডিতে নিয়ে আসা হয়। আমি একটা এক্সাম্পল দেব আমার জীবনে। আমি 1969-এ মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলে MBA করতে যাই ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে। তো আমি আমার প্রথম যখন সেমিস্টার শুরু হলো বিজনেস স্কুলের ক্লাসে, তা আমার এক সহপাঠী ছিলেন আমেরিকান, তার সঙ্গে গল্প করতে হঠাৎ বললাম যে তখন তো আমরা তদানীন্তন পূর্ব পাকিস্তানের ছাত্র ছিলাম, বাংলাদেশ তখনও হয়নি, 69-এর কথা বলছি। আমি বললাম যে আমাদের দেশে বাঙালিরা আমরা খুব বেশি আমরা সঙ্গীত পছন্দ করি, মিউজিক পছন্দ করি। এটি কথার কনটেক্সটটা ছিল যে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আবার মিউজিকে কিন্তু নাম্বার 1 ছিল আমেরিকাতে। তো হঠাৎ করে সে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি করে জানো, তুমি কি কোনো গবেষণা করেছো, কোনো রিসার্চ করেছো বা কোনো সার্ভে করেছো যে তোমার দেশের কত পার্সেন্ট লোক মিউজিক পছন্দ করে এবং কত পার্সেন্ট পছন্দ করে না? এটিতেই বোঝা যায় যে তাদের একটা যে ক্রিটিক্যাল ফ্রেম অফ মাইন্ড, কোনো জিনিস আপ্তবাক্য হিসেবে মেনে না নেওয়া, একটা রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে চলে আসা। বাংলাদেশের কনটেক্সটে উনি যেটি বললেন যে বাংলাদেশে কলেজ লেভেলে রিসার্চ হয় না, বিশ্ববিদ্যালয় লেভেলে হয়, কিন্তু সেটার মাত্রা অত্যন্ত কম। আমি একটা ইন্ডেক্স দিলে আপনারা বুঝতে পারবেন, এটা 10 বছর আগের স্ট্যাটিস্টিক আমি বলছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পিএইচডি লেভেলের ডিগ্রি হয় অ্যাটলিস্ট 30 to 40,000। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে 1,600 থেকে 7 পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, আর বাংলাদেশের কন্টেক্টে এটা 2-100-এর মধ্যেই সীমাবদ্ধ। তার মানে কি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো রিসার্চ বেসড ডিগ্রি বা যেমন মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম, সেগুলোতেও কিন্তু আমরা অনেক সীমিত আকারে কিন্তু গবেষণা করছি। কারণ আমাদের এখানে রিসার্চের উপরে যে গুরুত্বটুকু দেওয়া উচিত ছিল, যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষকের প্রমোশনের ক্ষেত্রে, শিক্ষকের উন্নতির ক্ষেত্রে এবং কমিউনিটি লেভেলে যে একটা অ্যাকসেপ্টেবিলিটি অ্যাজ এ রিসার্চার, সেই জিনিসগুলো যে না আসা পর্যন্ত হয়তো আমাদের দেশে এটা সেই লেভেলে এখনো আসেনি, আসতে চলছে। কারণ বর্তমান যুগ কিন্তু কম্পিটিশনের যুগ, গ্লোবালাইজেশনের যুগ। এখানে আপনি দেখবেন যে আজকে কিছু কিছু ক্ষেত্রে যেটি উনি বললেন যে ওনার যশোর বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক তারা নিজেরাই ছাত্রদেরকে সম্পৃক্ত করে গবেষণা করে 4টি থেকে 5টি গবেষণা পত্র ওনারা পাবলিশ করছেন। এটা অত্যন্ত ভালো মডেল আমি মনে করি। ছাত্রদের সঙ্গে নিয়ে রিসার্চ করবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকের দায়িত্বই হলো ছাত্রদের মধ্যে রিসার্চের যে পার্ট, রিসার্চের সঙ্গে অনুশীলনটা তার সঙ্গে করা এবং আলটিমেটলি তাকে গাইড করা। কারণ একজন প্রফেসর তিনি শুধু ক্লাসে লেকচার দেবেন না, তিনি গাইডও করবেন, রিসার্চগুলোকে গাইড করবেন। আমরা যদি প্রত্যেকটি ডিপার্টমেন্টে এইভাবে আমরা এই কাজগুলো করি, বিজনেস স্কুলেও এটা সম্ভব, আপনার অন্যান্য যারা হিউম্যানিটিস গ্রুপে আছে তারাও কিন্তু পারে ছাত্রদের ইনভলভ করে ছোট ছোট প্রজেক্ট করে বা রিসার্চ লিড দিয়ে তারপরে প্রফেসররা কিন্তু রিসার্চ করতে পারেন। এবং সেক্ষেত্রে খরচের যে প্রসঙ্গটা প্রায়ই আসে, যে বাজেটের ব্যাপারটা, সেটাও এমন খুব বেশি কিছু লাগে না।
তবে অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় একটু উদারভাবে রিসার্চের জন্য সাহায্য দিচ্ছে, সরকারও এই ব্যাপারে শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি আপনার যেকে বলে অনুদান দেওয়া হচ্ছে, সেগুলোকে আরো বেশি দিতে হবে। আমাদের দেশে যদি সেইভাবে রিসার্চের অনুশীলন করা হয় তাহলে ডেফিনেটলি এদেশে কিন্তু মেধার অভাব নাই। আমাদের শিক্ষকরা, আমাদের ছাত্ররা অত্যন্ত মেধাবী। আমরা যেমন ডক্টর কামাল হোসেনের মতো একজন মেধাবী যিনি বিদেশে ডিগ্রি করে এসেছেন, এরকম অনেক আছে ভুরি ভুরি এক্সাম্পল যারা আজকে বিদেশ বিশ্বের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে তারা পড়াচ্ছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যদি একটু আবার মনে করিয়ে দেন। সেটি হচ্ছে স্যার, যেহেতু কলেজ লেভেলে আসলে সেভাবে রিসার্চ হচ্ছেই না, তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুব সীমিত আকারে হয়। এটি ইতিমধ্যে আসলে আপনার জবাবের মধ্যে চলে আসে, দ্বিতীয় প্রশ্নটির যে জবাব ছিল সেটি চলে আসছে স্যার। না, আমার বক্তব্য হলো আজকে নৈতিক দায়িত্ব হলো গবেষণা করা এবং গবেষণার মাধ্যমে ছাত্রদেরকে সম্পৃক্ত করা। এই কাজটি যদি উনি সত্যিকার অর্থে এথিক্যালি, যেটা বলে এথিক্যাল রেসপন্সিবিলিটি নেন, তাহলে আমার মতে রিসার্চের ক্ষেত্রে কোনো বন্ধাত্ব আমাদের দেশে হবে না। তবে এটার জন্য সরকারি আনুকূল্য যেমন দরকার আছে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের যে অনুশাসনগুলো আছে, বিধিমালাগুলো আছে, সেখানেও যদি রিসার্চের উপরে আরো বেশি জোর দেওয়া হয় তাহলে এটা হবে। রিসেন্টলি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে একটি পরিপত্র পেয়েছি যেখানে আমাদেরকে আউটকাম বেজ এডুকেশনের উপরে গুরুত্ব দিতে বলা হয়েছে এবং সেখানে একটা তারা ফরম্যাটও তারা করে দিয়েছেন। আমার মনে হয় এটা খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা বাংলাদেশের লক্ষ্য, রাষ্ট্রীয় পর্যায়ে যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যগুলোকে যদি আমরা ব্রেকআপ করে আমরা যদি জাতীয় পর্যায়ে নিয়ে আসি, জাতীয় পর্যায় থেকে এটা যদি আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে আসি, তাহলে আমরা আমাদের যে বিভিন্ন বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর পর্যায়ে কিন্তু সেই লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ে আসে ব্রেকআপ করে আমাদের কারিকুলাম, আমাদের যে কোশ্চেন পেপার, আমাদের মূল্যায়ন পত্র, সব কিছু ক্ষেত্রে কিন্তু এটা রিফ্লেকশন হওয়া উচিত। আর একটা জিনিস যেটাই আমরা মনে করি যে স্কিল বেজ এডুকেশন এবং রিসার্চের যে আজকে প্রয়োজনীয়তা, আপনি দেখেন আজকে কোভিড-19 আজকে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে একজন বায়োলজিস্ট, একজন টেকনোলজিস্ট, একজন আপনার এই যে বিভিন্ন ধরনের ভাইরোলজিস্ট, তাদের গুরুত্ব কতখানি। আজকে যদি আমরা বেশিরভাগ বাজেটে এই আনুকূল্যটুকু দেওয়া যেত তাহলে হয়তো আজকে কোভিড-19 এর ভাইরাসকে এটাকে মোকাবেলা করার মতো আমাদের রিসার্চ হয়তো অলরেডি হয়ে যেতে পারতো। আজকে ভ্যাকসিনের জন্য সবাই কিন্তু রিসার্চের মাধ্যমে করছে, অর্থাৎ আমাদের এক্সিস্টেন্স কিন্তু আজকে গবেষণার উপর নির্ভর করছে। আজকে যদি আমরা সব ক্ষেত্রে এই ধরনের রিসার্চের উপরে গুরুত্ব দেই তাহলে আমরা আরো অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি চিন্তা করেন আজকে যারা ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে আপনার কোয়ান্টাম ফিজিক্স যারা পড়াশোনা করছেন, তারা আজকাল কোয়ান্টাম টেলিপোর্টেশনের ব্যাপারে রিসার্চ করছেন। অর্থাৎ স্পেস থেকে শুরু করে এই যে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন চিন্তা ভাবনা তারা আনছেন, নতুন এনার্জির ফসল পেতে যাচ্ছেন, তাতে কিন্তু বিশ্বকে পুরোপুরি তারা বদলে দিতে পারে। কাজেই গবেষণার কোনো বিকল্প নাই। আর উনি যেটা বললেন এটা এজ অফ নলেজ, নলেজের মাধ্যমে আজকে আমরা যদি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা বলি সেখানে কিন্তু নলেজ, সেখানেও R&D আছে, রিসার্চ এন্ড কাজেই রিসার্চে শুধু বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া বিষয় তা নয়। আজকে পুরি যে অনেক এক্সাম্পল দিয়েছেন যে ডিফেন্সও রিসার্চ হচ্ছে, বিভিন্ন ট্রেড ইনস্টিটিউটগুলোতে রিসার্চ হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন কমার্শিয়াল অর্গানাইজেশন রিসার্চ করছে, তারপরে পোস্ট গ্রাজুয়েট লেভেলে অনেক পড়াশোনা হচ্ছে, মেডিকেলে হচ্ছে, সব বিভাগে কিন্তু আপনি দেখবেন গবেষণার মূল্য আছে এবং সেটা প্রয়োজন আছে। আজকে বাংলাদেশের কনটেক্সটে আমাদের প্রাইভেট ইনিশিয়েটিভ কিন্তু রিসার্চের ক্ষেত্রে কম। আমি মনে করি আমাদের যারা ধনকুবের আছেন তারা যদি বিভিন্ন ক্ষেত্রে রিসার্চের জন্য অনুদান দেন তাহলে আমাদের শিক্ষকরা যেমন ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি সংযোগ একটা হয়, যে সংযোগের মাধ্যমে তারা কিন্তু নতুন নতুন গবেষণা চালিয়ে যেতে পারবেন। আজকে আপনি দেখেন যে ডিফেন্সে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিসার্চের মাধ্যমে এসেছে। আজকে আমাদের সায়েন্সে যা কিছু অগ্রগতি হয়েছে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মাধ্যমে যে যোগাযোগ হয়েছে তার মাধ্যমে কিন্তু এগুলো এসেছে। কাজে নতুন প্রোডাক্ট, নতুন টেকনোলজি, নতুন কিছু ভাবনা চিন্তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবদান রয়ে গেছে, জ্ঞানের অবদান রয়েছে, গবেষণার অবদান রয়ে গেছে। কাজে আমি মনে করি আজ শিক্ষক হিসাবে আমি কিন্তু সবসময় রিসার্চকে সবসময় আমার ব্রত এবং ধ্যান হিসাবে মেনে এসেছি এবং আমি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকল ফ্যাকাল্টিকে সবসময়
রিসার্চের ক্ষেত্রে অনুপ্রাণিত হবার জন্য সব সময় তাগিদ দিয়ে এসেছি। কাজে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমার ছাত্র বন্ধুদের জানাতে চাই যে এখন থেকে তোমরা রিসার্চের সঙ্গে সম্পৃক্ত হবে। ভবিষ্যতে তোমরা রিসার্চের মাধ্যমে পৃথিবীতে তোমাদের অক্ষয় অম্লান নাম অর্জন করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে যে ল্যাকিংস গুলো ছিল ইতিমধ্যে আমাদের ডক্টর কামাল হোসেন তিনিও আলোকপাত করছিলেন, সেগুলো বললেন। আমি ডক্টর কামালের কাছে আবার ফিরে যেতে চাই। আমাদের একটু স্মরণ করে দিই, 10 মিনিট হাতে সময় আছে, তো এই 10 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। তো ডক্টর কামাল, একটি প্রশ্ন এসেছে এইভাবে যে উন্নত বিশ্বের ক্ষেত্রে মানে রিসার্চের ক্ষেত্রে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বা ফাইন্যান্স করা হচ্ছে, স্যারও বললেন আপনিও বললেন, কিন্তু বাংলাদেশে বেশ লিমিটেশনস আছে। এই লিমিটেশনস গুলোর জন্য আসলে আমাদের শিক্ষক বা ফ্যাকাল্টি যারা আছেন, গভর্নমেন্ট পর্যায়ে যারা অনুদান দিয়ে থাকেন সেই আমলাদের কথা বলছি, প্লাস হচ্ছে যারা শিক্ষার্থী, তাদের মানসিকতার কোনো দৈন্যদশা বা নেগেটিভ কোনো অ্যাটিটিউড কাজ করে কিনা বলে আপনি মনে করেন? যে প্রশ্নটি আসলো সেই প্রশ্নের আলোকে আমি আপনাকে প্রশ্নটি করলাম। ডক্টর কামাল, আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে প্লিজ। জি, আমি স্যারের সাথে একমত যে বিশ্ববিদ্যালয় লেভেলে গবেষণা হচ্ছে বাংলাদেশে, তবে সেটা খুবই সীমিত আকারে, এবং যে পরিমাণ গবেষণা হচ্ছে সেটাও কিন্তু খুব কোয়ালিটি গবেষণা হচ্ছে না, গুটি কয়েকটা ছাড়া আরে খুব সীমিত আকার হচ্ছে আর কি। তার কারণ হচ্ছে আমি নিজেই কয়েকটা পিএইচডি থিসিস পেপার দেখার আমার সুযোগ হয়েছে, আমি খুব হতাশ হয়েছি পেপারগুলো দেখে আর কি। আমি নির্দ্বিধায় বলতে চাচ্ছি যে কিছু কিছু পেপার আমার কাছে মনে হয়েছে যে উন্নত বিশ্বের ব্যাচেলার ডিগ্রির থিসিস ডেজার্টেশনের সমতুল্য হয়নি, এমন পর্যায়ে চলে আসছে। খুবই দুঃখজনক। অলরেডি কিন্তু তারা কিন্তু পিএইচডি পেয়েও গেছেন এর মধ্যে, তো ব্যাপারটা খুবই দুঃখজনক। এটা ডক্টর আনোয়ার হোসেন স্যার ভালো জানবেন, অনেকে জানে সেটা। ফান্ডিং এর কথা আসি আমি, যে হ্যাঁ ফান্ডিং খুবই অপ্রতুল। আমরা যেটা দেখতে পাচ্ছি সরকার অনেক ডেভেলপমেন্টের খাতে খরচ করছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু সেই তুলনায় কিন্তু রিসার্চ ফান্ড কিন্তু খুবই কম। তবে কিছু কিছু ফান্ড এই মুহূর্তে আছে সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রণালয় থেকে যেগুলো পাওয়া যায়, সেটাও কিন্তু খুব কম। সেই ক্ষেত্রে কিছু জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে একজন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিকে মন্ত্রণালয়ে গিয়ে ধর্ণা ধরতে হয় টাকার জন্য। আমি অনেক দেখেছি যে আমার বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর, ইভেন অ্যাসোসিয়েট প্রফেসর, তারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন, আমেরিকা থেকে, কানাডা থেকে। ওনারা বলছেন যে টাকার জন্য মন্ত্রণালয়ে আমাকে ঘুরতে হবে, কিংবা সচিব মহোদয় সময় দিলে আমি যাব, সেখানেও গিয়ে খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন না, যার কারণে ওনারা অনেকে সে ফান্ডের জন্য ওনারা ঘোরাঘুরি করছেন, ওনারা সে ফান্ডের আশা ছেড়ে দিয়েছেন, কারণ সেখানে আছে অনেকগুলো বিষয় জড়িত আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্রদের দৈন্যদশার আগে আমি বলবো যে আসলে ফ্যাকাল্টিদের যে মানসিকতা সেটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। ফ্যাকাল্টিরা রিসার্চ করে কিনা, ফ্যাকাল্টিরা রিসার্চ করে শুধুমাত্র তখনই, মোস্ট অফ দ্য কেসেস, সেটা হচ্ছে প্রমোশন যখন আসে। ডক্টর কামাল, আমি আপনাকে একটু থামিয়ে একটা সম্পূরক প্রশ্ন করতে যাচ্ছি। একটা প্রশ্ন আসছে যে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় রিসার্চ আর্টিকেল পাবলিকেশন নেপোটিজম, অর্থাৎ এক ধরনের রাজনীতি, যেটা আপনি বলছিলেন যে ছাত্রকে কাজে লাগিয়ে শিক্ষক কিন্তু তার নামে আর্টিকেলটি পাবলিশ করছেন। সেখানে বিবেচনা নেওয়া উচিত কিনা যে ছাত্র কতটুকু আসলে কন্ট্রিবিউট করলো, তার সুপারভাইজার কতটুকু করলো। অনেক সময় দেখা গেলো যে সুপারভাইজার 1 নম্বরে থাকে, ছাত্রের নামই থাকে না। আবার কখনো কখনো দেখা গেলো যে ফুল আর্টিকেলটাই যিনি করলেন তিনি সেকেন্ড বা থার্ড অথর হয়ে যাচ্ছেন। এই বিষয়টাও যদি একসাথে আলোকপাত করতেন। আচ্ছা, এটা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ আমি বলবো, সেটা হচ্ছে ছাত্র যদি রিসার্চ করে থাকে, এটা কোনোভাবে ছাত্রকে বাদ দিয়ে ফ্যাকাল্টির নামে রিসার্চ হওয়া উচিত না, এটা টোটালি আনএথিক্যাল। তাহলে কে থাকবে প্রথম অথর হিসেবে? রিসার্চটা করেছেন হচ্ছে ছাত্র, গাইড করেছেন শিক্ষক। তাহলে প্রথমে 1 নম্বর থাকবে হচ্ছে ছাত্রের নাম, দ্বিতীয়ত থাকবে হচ্ছে ফ্যাকাল্টির নাম। পিএইচডি ক্ষেত্রে যখন আমরা পিএইচডি থেকে আমরা 2টা 3টা 4টা আর্টিকেল পাবলিশ করি, শুরুতে কিন্তু যিনি রিসার্চ করে পিএইচডি রিসার্চ করেছেন অর্থাৎ স্টুডেন্টের নাম থাকে, এরপরে পিএইচডি সুপারভাইজারদের নাম থাকে। তো এটা যারা করে থাকেন এটা টোটালি আনএথিক্যাল, এটা করা উচিত নয়। এবং এটা যদি কেউ করে থাকে অনেক সময় ছাত্ররা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় এবং শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং ছাত্রদেরকে মোটিভেট করতে হলে রিসার্চের ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকার করতে হবে। সেটা স্বীকার করার অর্থ হচ্ছে তারা রিসার্চ করেছে, এখানে প্রথম অথর হিসাবে তাদের নামে থাকা উচিত, এবং গাইড করেছেন, এখানে সুপারভাইজ করেছেন শিক্ষকরা, তাদের নামটা এর পরে থাকা উচিত।
এটা আমি বলি আর কি। তো আমি যে বিষয়ে বলছি যে শিক্ষকদের রিসার্চের ক্ষেত্রে শিক্ষকদের কিন্তু মানসিকতার বেশ অভাব আছে, যেটা বলেছিলাম যে শুধুমাত্র প্রমোশন আসলে দুই একটা আর্টিকেল নিয়ে আমরা ব্যস্ত থাকি বা যে পরিমাণ আর্টিকেল দরকার সেটা নিয়ে ব্যস্ত থাকি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটি আর্টিকেল আমরা পাই না। সেক্ষেত্রে দেখতে পাই খুব তাড়াহুড়া করে বাংলাদেশ ইদানিং দেখতে পাচ্ছি এবং বাইরেও দেখতে পাচ্ছি যে কিছু অনলাইন আর্টিকেল, সব অনলাইন কিন্তু আবার খারাপ না সেটা আমি আগে বলে রাখি, এখন সবকিছু অনলাইনে চলে যাচ্ছে, স্কোপাস ইন্ডেক্স জার্নাল সবকিছু অনলাইনে। বাট এর মধ্যে কিছু কিছু জার্নাল আছে যেগুলোকে প্রিডিটরি জার্নাল বলা হয় আর কি। এই প্রিডিটরি জার্নালের ব্যাপারে কিন্তু আমি মনে করি বিশ্ববিদ্যালয়কে সাবধান থাকতে হবে। অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসক আছেন তাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে যে জার্নালটা প্রিডিটরি জার্নাল কিনা, হোক বি অনলাইন, ডাজন্ট ম্যাটার, সবে অনলাইন এখন এই মুহূর্তে। তো এটা প্রিডিটরি জার্নাল কিনা, প্রিডিটরি জার্নালের ব্যাপারে ফ্যাকাল্টিদেরকে আগে সতর্ক করতে হবে যে যারা যে পাবলিশ করে প্রিডিটরি জার্নালে কেউ পাবলিশ করলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং তাহলে তারা সতর্ক হয়ে যাবে, তারা সেদিকে পা বাড়াবে না, তারা স্কোপাস ইন্ডেক্স বা এই জার্নালের দিকে তারা চলে যাবে। আমি একটা এক্সাম্পল বলি যে যশোর ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু এখানে আমাদের বর্তমান যে মাননীয় ভাইস চ্যান্সেলর, উনিও ওনার নাম হচ্ছেন প্রফেসর আনোয়ার হোসেন স্যার, প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, একজন সায়েন্টিস্ট পড়ে। উনি আসার পরে যে নিয়োগ দিয়েছেন, নিয়োগ পত্রের মধ্যে প্রত্যেকে লিখে দিয়েছেন যে ইন্ডেক্স দ্বারা জার্নাল হইতে হবে, স্কোপাস ইন্ডেক্স দ্বারা এই জাতীয় জার্নাল হইতে হবে। প্রমোশন যারা নিতে যাচ্ছেন উনি দেখেন যে ওটা ইন্ডেক্স দ্বারা কিনা, এগুলো ইভ্যালুয়েশন করেন, এগুলো প্রিডিটরি কিনা সেগুলো দেখেন, প্রিডিটরি হলে সাথে সাথে সেগুলো ক্যান্সেল করে দিচ্ছেন। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন চায়, এই চাওয়ার কারণে কিন্তু এখানকার ফ্যাকাল্টিরা কিন্তু সবাই কিন্তু এখন ওই প্রিডিটরি জার্নালকে বাদ দিয়ে দিয়েছে, এখন তারা স্কোপাস ইন্ডেক্স বা এই জাতীয় জার্নালের দিকে তারা চলে গিয়েছে আর কি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফান্ডিং ও অভাব আছে, সেটা সত্য কথা। তবে যদি বলি আমি পিওর সায়েন্সের ক্ষেত্রে বা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ফান্ড খুব বেশি প্রয়োজন আছে, কিন্তু হিউম্যানিটিজ বা অন্যান্য ক্ষেত্রে তুলনামূলক ফান্ড এই ক্ষেত্রে কম লাগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলা নিজস্ব অর্থায়নে সেগুলা অর্থ ব্যবস্থা করতে পারে, সেটা হোক সেটা প্রাইভেট হোক সেটা পাবলিক, সবার ক্ষেত্রে সেটা দরকার। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কিন্তু এটা একজন ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। বিশ্ববিদ্যালয় যদি র্যাঙ্কিং এ যেতে হয় তাহলে রিসার্চে গুরুত্ব দিতে হবে, আর সেই রিসার্চটা কারা করবে? ফ্যাকাল্টিরা করবে এবং ছাত্ররা করবে। সুতরাং তাদেরকে যদি ফান্ড দিয়ে সহায়তা করা না হয় তাহলে কিন্তু তারা রিসার্চ করবে না কোনোভাবেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর কামাল। আমি একটু কথা বলতে চাই পয়েন্টে। উনি যেটা বলেন যে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব পর্যায়ে ফান্ডিং এর ব্যবস্থা করবে। আমি যখন এর আগে যে বিশ্ববিদ্যালয়ে আমি প্রধান ছিলাম ভাইস চ্যান্সেলর হিসাবে, সেখানে আমি ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রায় 1 কোটি টাকার একটা রিসার্চ ফান্ড তৈরি করি এবং সেটি শিক্ষকদের জন্য উন্মুক্ত করে দিই, এবং তার ফলে দেখা গেল বেশ কিছু রিসার্চ কিন্তু সেখানে হয়েছে। এই রিসার্চের জন্য এক যে প্রণোদনার দরকার আছে, এটা কিন্তু প্রয়োজন আছে, বিশেষ করে শিক্ষকরা। আর আমাদের দেশে যে সমস্যা হয়, প্রাইভেট পাবলিকে হয়তো কিছুটা সুবিধা আছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের কিন্তু টিচিং লোডটা অনেক বেশি থাকে, যার ফলে তারা কিন্তু রিসার্চের জন্য যে সময়টুকু বের করা তাদের জন্য অনেক সময় একটু দূর হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের প্রণোদনা থাকলে তারা হয়তো সেক্ষেত্রে একটু এগিয়ে আসে। এবং যে কথাটি উনি বললেন যে পাবলিকেশনের কিন্তু খুবই প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হলো রিসার্চ করা বা নলেজ ক্রিয়েট এবং নলেজকে ডিসেমিনেট করা থ্রু পাবলিকেশন। কাজে পাবলিকেশনে এখন উনি যে পয়েন্টটি বললেন যে কি বলে আপনি প্রিডেটরি পাবলিকেশন জার্নালগুলো আছে, যেগুলো অনেক আছে। তাছাড়া অনেক সময় হয় কি, আমরা দেখি যে ছাত্ররাও অনেক সময় করে, শিক্ষকরাও অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে প্রমোশন নিতে গিয়ে এমন সব আর্টিকেল জমা দেন যেটি হয়তো এর আগে আরেকজন ছাপিয়েছেন, এই ধরনের প্লেজারিজমও হয়। তো এই ক্ষেত্রে বর্তমানে যে সুবিধাটা আছে যে আমরা সফটওয়্যারের মাধ্যমে এগুলোকে আইডেন্টিফাই করি, এবং আমরা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সিলেকশন, আমাদের প্রমোশন, আমাদের সব ক্ষেত্রে কিন্তু এই ইস্যুগুলোকে, জার্নালগুলোকে আমরা অলরেডি ক্লাসিফাই করে দিয়েছি 1 A B C D 3-4টি রেঞ্জ, এবং সেক্ষেত্রে তাদের ওয়েটেজটা ডিটারমাইন করা হয়। সেটা কিন্তু তাদের প্রমোশনের ক্ষেত্রে একটা নিয়ামক হিসেবে ধার্য করা হয়। আমি মনে করি যে শিক্ষকদের রিসার্চ করা উচিত এবং পাবলিকেশন করা উচিত, এবং বিদেশে আমরা যেমন আমেরিকাতে দেখেছি যে পাবলিশ অর পেরিশ, সেটা অবশ্য কোয়ান্টিটি বেশি হয়ে যায়, সেখানে হয়তো কোয়ালিটি কম্প্রোমাইজ হয়। কিন্তু আমি মনে করি কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি দুটোরই প্রয়োজন আছে। আপনি রিসার্চ করবেন, কিন্তু সেই রিসার্চ যেন গ্রহণযোগ্য। আমরা দুঃখিত, আমাদের সম্ভবত মাননীয় উপাচার্য স্যার কোনো কারণবশত হয়তো অফ ট্র্যাকে চলে গেছেন।
স্যার ফিরে আসলে আবার যাবে। স্যার স্যার ঠিক আছে, আপনারা ফিরে আসছেন। আমরা এক মিনিট করে দুজনের কাছে একটা পয়েন্ট একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন আমেরিকা বা ইংল্যান্ড, ইভেন কি আমাদের এশিয়ার দেশ জাপান অথবা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার দিকেও তাকাই, তাহলে দেখি যে মাস্টার্স মানে মাস্টার্স যে সমস্ত স্টুডেন্ট গুলো আছে, আপনারাও বলছিলেন তারা অ্যাসাইনমেন্ট বেসড এবং রিসার্চ বেসড ডিগ্রি অর্জন করে থাকে, অর্থাৎ মাস্টার্স লেভেলে। তো সেই বিষয়টা বাংলাদেশে হয়তো আইবিএ তে আমরা দেখি এবং দুই একটা জায়গায় দেখি, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আমরা রিসার্চ বেসড দেখি না, বা অ্যাসাইনমেন্ট বেসড যে শিক্ষা হওয়া দরকার সেটা খুব বেশি দেখি না। কারণ বাংলাদেশে অ্যাসাইনমেন্ট বলতে বোঝানো হয় জাস্ট একটা সামারি তৈরি করা এবং একটা কাট পেস্ট কপি করে জমা দেয়া। তো এই ক্ষেত্রে আসলে আমাদের মাস্টার্স লেভেলে রিসার্চের দ্বারকে উন্মুক্ত করার জন্য অ্যাসাইনমেন্ট বেসড এবং রিসার্চ বেসড হওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা? প্রথমে ডক্টর কামাল আপনার কাছে, এবং 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে বিদেশে মাস্টার্স লেভেল না অনার্স লেভেলে কিছু কিছু কোর্স আছে 100% টার্ম পেপার বেসড। মাস্টার্সে অধিকাংশ কোর্সে টার্ম পেপার বেস, সেখানে কিন্তু পরীক্ষা খুব কম, রিটেন পরীক্ষা খুব কম। কিছু কিছু কোর্সের ক্ষেত্রে কোনো পরীক্ষা হয় না, টার্ম পেপার বেস। এক্ষেত্রে এটা বাংলাদেশেও সম্ভব। এক্ষেত্রে কিন্তু প্রথমেই হচ্ছে ফ্যাকাল্টিদের ট্রেনিং এর প্রয়োজন আছে। ফ্যাকাল্টিরা অনেকেই জানে না যে টার্ম পেপারটা কেমন হয়ে থাকে। অ্যাসাইনমেন্ট বলতে যেটা আপনি অলরেডি বলেছেন যে কিছু জিনিস কাট পেস্ট করে নিয়ে আসা, সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে, তাদের নিজস্ব সফটওয়্যার থাকতে হবে। যেমন হচ্ছে আমি যশোর ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে নিজে একটা সফটওয়্যার তৈরি করে নিয়েছি। একজন ছাত্র যদি আরেকজন ছাত্রের কাছ থেকে কপি করে, সেটা সে ধরা পড়ে। এবং এরপরে আমরা যেটা হচ্ছে ফ্যাকাল্টিদের জন্য টার্নিটিনের ব্যবস্থা আছে এবং স্টুডেন্টদের জন্য আমরা গ্রামারলি সফটওয়্যার ইউজ করি, তারা যাতে সেগুলা মানে কাট পেস্ট করলে সেটা ধরা পড়ে। প্রথমে এক সেমিস্টারে তারা খুবই সমস্যায় পড়েছে, এখন তারা খুব সতর্ক হয়ে গেছে আর কি। তো যেটা বলেছি যে টার্ম পেপার শেখার মাধ্যমেই কিন্তু আসলে টার্ম পেপার লিঙ্কস টু দ্য রিসার্চ বেসড এডুকেশন। টার্ম পেপার যদি না লিখতে জানে একটা স্টুডেন্ট কিভাবে টার্ম পেপার লেখে, কারণ সেখানে অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয়, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করতে হয় টার্ম পেপার গুলোর মাধ্যমে, যেটা রিসার্চের ক্ষেত্রে কাজে লাগে। তো টার্ম পেপার লিখতে না জানলে একজন স্টুডেন্ট কিন্তু আসলে রিসার্চ লিখতে সে জানার কথা না, রিসার্চ করতে পারার কথা না, রিসার্চ পেপার লিখতে জানার কথা না আর কি। তো আমি মনে করি মাস্টার্স লেভেলে শুধু নয়, মাস্টার্স লেভেল তো অবশ্যই অনার্স লেভেল থেকে এই প্র্যাকটিসটা শুরু করা উচিত যে রিটেন পরীক্ষার পাশাপাশি টার্ম পেপার। রিটেন পরীক্ষার উপরে আমাদের দেশে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। এই রিটেন পরীক্ষার কারণে স্টুডেন্টরা শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু তারা আসলে কিভাবে একটা একাডেমিক রাইটিং, তারা কোনো বিষয়ের উপরে একাডেমিক্যালি কিছু লিখতে হবে বা একাডেমিক রাইটিং এর যে কৌশল তারা জানে না, বা তাদের মধ্যে আমরা অভাবটা লক্ষ্য করি। এটা শুধুমাত্র হচ্ছে যে টার্ম পেপার লেখা বা ভালো মানের অ্যাসাইনমেন্ট লেখা তাদের অভ্যাস নাই। সুতরাং এইটা আমার মনে হয় এটা ফোকাস করা খুবই প্রয়োজন এই মুহূর্তে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর কামাল। যে আমাদের মাননীয় উপাচার্য স্যার, আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করতেন। স্যার প্লিজ। স্যার আপনার মাইক্রোফোন সম্ভবত মিউট অবস্থায় আছে স্যার, প্লিজ একটু যদি দেখতেন। ধন্যবাদ স্যার। আমরা দুর্ভাগ্যবশত আপনার শেষ কথাগুলো অবশ্য শুনতে পারিনি, সম্ভবত মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। তারপরে প্রিয় দর্শক বিন্দু, আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে জানাতে চাই, যেহেতু একজন দর্শক প্রশ্ন করেছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অবশ্যই রিসার্চ মেথোলজি পড়াতে হবে, সেই ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ের মতো নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগও
গত 1 বছর ধরে রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টটি অনার্স লেভেল থেকে আসলে পড়িয়ে আসছে, যাতে স্টুডেন্টরা রিসার্চে এঙ্গেজ হতে পারে এবং আরো বেশি উৎসাহী হতে পারে। তো এটি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি অ্যাচিভমেন্ট যে তারা রিসার্চ মেথোডোলজি এই কোর্সটির সাথে স্টুডেন্টদের সাথে অনার্স লেভেল অর্থাৎ আন্ডারগ্রেড লেভেল থেকেই পরিচিত করতে পেরেছে। এট দ্য সেম টাইম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ চেষ্টা করছে মাস্টার্স লেভেল অ্যাসাইনমেন্টকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় এবং রিসার্চ বেসড করা যায় কিনা, যার কারণে তারা থিসিস পেপার এবং টার্ম পেপার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আমরা আশা করি আজকে আমাদের যিনি কিনোট স্পিকার ছিলেন ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, ওনাকে নিয়ে আমরা উইদিন ভেরি শর্ট টাইমসে ইনশাল্লাহ উনি যদি সম্মতি জ্ঞাপন করেন এবং সময় দেন, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অবশ্যই টার্ম পেপার, রিসার্চ মেথোডোলজি এবং রিসার্চ এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা বা ওয়ার্কশপ একদিন আয়োজন করবে। সেই সময় পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করুন। এবং আমি পরিশেষে আজকের আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যার এবং ডক্টর মোহাম্মদ কামাল হোসেন এই দুজনকেই সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই জন্যই যে আপনারা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে এবং মূল্যবান স্পিচ দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি আপনাদের এই কন্ট্রিবিউশন জাতি স্মরণ করবে এবং জাতি মনে রাখবে। স্যার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রোগ্রাম এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।